আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা, এবং এই পরীক্ষাতে তোমাদের পদ্য, গদ্য এবং সহপাঠ যে তিনটা পার্ট আছে, এই পার্টের ধারাবাহিক ক্লাস আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। সো আজকে আমরা তোমাদের বাংলা সাহিত্য যেই বইটা আছে সেইখান থেকে প্রথম যে গল্পটা, এবং যেই গল্পটা মোটামুটি আমাদের সবার পরিচিত এবং যেখান থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন হয়, এরকম একটা গল্প হচ্ছে সুভা। সো আজকে আমরা সুভা থেকে মূলত অনশট ক্লাসটা করব, এবং এই অনশট ক্লাসে আমি তোমাদের মূলত সুভা থেকে যেই পাঠ পরিচিতি আছে সেটা দেখাবো, এবং কবি পরিচিতি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। পাশাপাশি যে এই সুভা গল্পের যেই চরিত্রগুলো আছে বা যেই কি বলে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেইগুলো আমরা নিয়ে আজকে ডিসকাশন করব, এবং শেষে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব, এবং সাথে সাথে আমরা কিছু অনুধাবন প্রশ্ন দেখব, এবং একদম ক্লাসের শেষে আমরা এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসার মতো যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো কিন্তু আমরা মোটামুটি সলিউশন করব। সো চলো, ক্লাসটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সো প্রথমে আমরা সুভার যেই গল্পটা আছে, এই গল্পের যে কবি পরিচিতি, আমরা জানি যে এই গল্পটা লিখছিলেন তোমার কি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের কি কি ইনফরমেশন আসলে জানতে হবে বা জানা দরকার। প্রথমত আমাদের জানতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম তারিখ কবে। সো আমরা মোটামুটি একটু মুখস্থ করব জিনিসগুলা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ যদি আমরা বাংলায় বলি তাহলে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। আমাদের এখন কত চলতেছে? আমাদের চলতেছে 1433 বঙ্গাব্দ। ওকে, আচ্ছা, বহুত আগে। এরপরে যদি ইংলিশ আমরা বছর চিন্তা করি তাহলে 7ই মে এবং 1861 সাল। এই ইনফরমেশনটা আমাদের এমসিকিউর জন্য এবং সিকিউ এর করার জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আমাদের যে ইনফরমেশন জানতে হবে সেটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটা। সো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম কাব্যগ্রন্থ সেটা বনফুল। যখন তোমার কবির বয়স ছিল 15 বছর, ঠিক ওই সময় এই বনফুল কাব্যগ্রন্থটা প্রথম সংকলন করা হয় বা প্রথম প্রকাশিত হয়। ওকে, আচ্ছা, এরপর জানতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি প্রথম নোবেল প্রাইজ কবে পাইছিলেন। সেটা 1913 সালে সর্বপ্রথম এশিয়ার মধ্যে একজন কবি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাইছিলেন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে তোমার নোবেল পুরস্কারটা পাইছিলেন এইটা মূলত একটা কাব্যগ্রন্থের জন্য পাইছিলেন যার নাম গীতাঞ্জলি। সো গীতাঞ্জলি একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে, কাব্যগ্রন্থ, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে যে এই যে তোমার কবি সে মৃত্যুবরণ কবে করছিলেন। তার মৃত্যু তারিখটা 22শে শ্রাবণ, এবং এটা বাংলায় 1348 বঙ্গাব্দ, এবং তোমার ইংলিশে 7 আগস্ট 1941। সো দেখো এখানে একটু মিল আছে, 7 মে আর 7 আগস্ট। ওকে, সো ইংলিশের যেই তারিখটা, এই তারিখটা কিন্তু মোটামুটি আমাদের একটু মুখস্থ রাখাটা সহজ। 7 তারিখ একটা মে মাসে, একটা আগস্ট মাসে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এইখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের মুখস্থ করতে হবে, সেটা যে তার লেখা তোমার কিছু কাব্যগ্রন্থ। তার লেখা কিছু কাব্যগ্রন্থের মধ্যে একটা মানসী সোনার তরী বলাকা। মানসী সোনার তরী কে বলাকা, ঠিক আছে। সো তোমরা একটু শর্টকাটে মনে রাখবে এইভাবে যে মা মানে মানসীর মা, তারপর সোনার তরী থেকে তোমার লিবা সো আর ব, ঠিক আছে, মা সো ব। বা তোমরা এটাকে যদি এভাবে মনে না রাখতে পারো তাহলে কিন্তু এখান থেকে যে কোনো একটা তোমরা শব্দ বানাবা, একটা ওয়ার্ড বানাবা, যে ওয়ার্ডটা মনে রাখবা মা শোভ। মা শোভ মানে কি মানসী, সতে সোনার তরী, বতে কি
বলাকা, মাসব, ঠিক আছে। সো এরকম ভাবে একটু মনে রাখবা, কারণ এইখান থেকে কিন্তু এমসিকিউ গুলো খুব কনফিউজিং হয়। যে এমসিকিউ গুলো হয় এগুলা কিন্তু মোটামুটি আমরা আসলে মানে মনে রাখতে পারি না যে আসলে নিচের কোনটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। সো দেখা যায় যে আমরা ভুলে যাই যে কোনটা হবে। অনেকগুলা তো মানে অনেকগুলা কবিরই তো কাব্যগ্রন্থ আছে। সো এই জন্য আসলে মনে রাখা খুব ক্রিটিক্যাল। এই জন্য একটু তোমার শর্টকাটে মনে রাখতে হলে ওয়ার্ড ওয়াইজ মনে রাখবা, যেমন মা শোভ, মানসী, সোনার তরী, তারপর কি বলাকা, ঠিক আছে, মা শোভ। এরপরে আসো উল্লেখযোগ্য কিছু উপন্যাস আছে, তার মধ্যে হচ্ছে চোখের বালি, গোরা, ঘরে বাইরে এবং শেষের কবিতা। ওকে, সো এই জিনিসগুলোও কিন্তু তুমি এরকম ভাবে মনে রাখতে পারো, ছোট ছোট করে ওয়ার্ড ইউজ করে, যার যেইটা যেভাবে মনে রাখতে সহজ হয়। অনেকে ছন্দ দিয়ে মনে রাখে, অনেকে হচ্ছে প্রত্যেকটার প্রথম যে ওয়ার্ডটা মানে অ্যালফাবেটটা আছে বা বর্ণ আছে এটা দিয়ে মনে রাখে, তাই না? অনেকে আবার মনে করো যে অন্যভাবে মনে রাখে। সো তোমার জন্য যেটা মনে রাখা ইজি হয় তুমি সেইটা মনে রাখবা। কিন্তু এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আমাদের এমসিকিউর জন্য, ঠিক আছে। সো এমসিকিউতে 1 মার্কস, সো 1 মার্কস কিন্তু আমাদের মিস করা যাবে না। তোমাদেরকে এই প্লাস পাইতে হলে বাংলাতে কিন্তু তোমার অনেক লিখতে হয়, সৃজনশীল লিখতে হবে। তোমার ধরো আমরা 60টা লিখতাম, ঠিক আছে। সো এখন তোমাদের মানে 5টা লেখা লাগে। সো যাই হোক, সো এইখানে হচ্ছে আমাদের বুঝতে হবে, বা 7টাই তো লিখতে হবে তোমাদের মনে হয় এখন, তাই না? আচ্ছা, সো এইখানে আমাদের মূল কথা হচ্ছে যে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। সো একটু মনে রাখার চেষ্টা করবা। এখন ছন্দ দিয়ে পারো অথবা যেইভাবে পারো একটু মনে রাখার চেষ্টা করবা জিনিসগুলো। ওকে, তাহলে এই হলো মোটামুটি আমাদের কবি পরিচিতি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি ইনফরমেশন আমাদের এই জায়গাতে লাগবে। এরপরের প্রশ্নে চলে যাই, এরপরের অংশটা চলে যাই। এরপরের অংশ হচ্ছে যে পাঠ পরিচিতি। আমরা যে শুভা গল্পটা পড়ব, এই শুভা গল্পতে আসলে পাঠ পরিচিতি কি হবে। প্রথমে যে পাঠ পরিচিতি হবে সেটা হচ্ছে যে তোমার উৎস আসলে কি। উৎস হচ্ছে যে তোমার এই শুভা গল্পটা তোমার রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্য গ্রন্থ থেকে সংকলন করছিলেন বা কোন কাব্য গ্রন্থে থেকে নেওয়া হয়েছিল, এটাকে আমরা বলি উৎস। তাহলে শুভা যে গল্পটা এর উৎস হচ্ছে গল্পগুচ্ছ নামে একটা কাব্যগ্রন্থ ছিল তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই কাব্যগ্রন্থ থেকে মূলত এই শুভা গল্পটাকে সংকলন করা হয়েছে। তাহলে এটা নিয়ে কি উৎস, কি উৎস হচ্ছে গল্পগুচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো তোমার প্রধান চরিত্র কে। এই যে সুবা গল্পে আমরা জানি সবাই যে সুবা গল্পে প্রধান যে চরিত্রটা সেটা হচ্ছে তোমার একজন কিশোরী যার নাম হচ্ছে সুবা। ওকে, এবং এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সুবা কিরকম ছিল। সুবা ছিল হচ্ছে বাক প্রতিবন্ধী। সে কি করতে পারতো না, সে হচ্ছে কথা বলতে পারতো না, বোবা ছিল, বাক প্রতিবন্ধী ছিল। ওকে, এবং এই বাক প্রতিবন্ধী সুবা সেই কিন্তু হচ্ছে আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। ওকে, প্রধান অ্যাক্টর। এরপরে আসো সুবার যে মায়ের দৃষ্টিভঙ্গি নিয়ে মূলত এখানে কথা বলা হয়েছে, যে মায়ের দৃষ্টিভঙ্গি কিরকম ছিল। মায়ের দৃষ্টিভঙ্গি ছিল হচ্ছে তোমার নিয়তির দোষ বলে মনে করেন। অর্থাৎ সুবা যখন জন্মগ্রহণ করছিলেন, সো সুবা আসলে কি ছিল এখানে লেখায় আছে, সুবা হচ্ছে তোমার বোবা ছিল বা বাক প্রতিবন্ধী ছিল। সো সুবা যখন জন্মগ্রহণ করছেন, অর্থাৎ সে যখন বাক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করছেন, তখন তার মা তার যে একটা ওপিনিয়ন বা তার যে একটা দৃষ্টিভঙ্গি সেটা ছিল হচ্ছে যে এইটা কি নিয়তির দোষ, মানে ভাগ্যের একটা কি দোষ, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে মূলত সুবার মায়ের দৃষ্টিভঙ্গি ছিল এই গল্পের মধ্যে। তো সুবার মা পুরো গল্পের মধ্যেই সুবাকে নিয়ে কিন্তু খুব বেশি কি করতো, খুব বেশি আফসোস করতো যে এটা আমাদের নিয়তির একটা কি দোষ হয়ে গেছে আর কি, বা আমার ভাগ্যের একটা ভাগ্য ভালো না আর কি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, ভাগ্যের দোষ দিত আর কি সুবার মা। এরপরে আসো যে সুবার বাবার দৃষ্টিভঙ্গি আসলে কেমন ছিল পুরো গল্পে। সুবার বাবার দৃষ্টিভঙ্গি ছিল হচ্ছে সুবাকে সে খুব ভালোবাসতো। সুবাকে কি করতো, তার বাবা খুব ভালোবাসতো। তার মার মতো এরকম ছিল না। তার মা সবসময় কি করতো, সবসময় হচ্ছে নিজের নিয়তির দোষ দিত, ঠিক আছে। তারপর হচ্ছে বলতো এটা কলঙ্ক। সো যাই হোক, কিন্তু সুবার বাবা কিন্তু সুবাকে অনেক বেশি মেয়ে হিসাবে কিন্তু অনেক বেশি ভালোবাসতো, ঠিক আছে। এইটাই ছিল সুবার বাবার দৃষ্টিভঙ্গি এই সুবা গল্পে। এরপরে আসো সমাজের আচরণ কেমন ছিল। যেহেতু সুবা ছিল হচ্ছে বাক প্রতিবন্ধী বা বোবা, তাহলে সমাজের আচরণ কেমন হয়। সো দেখো, নর্মালি রিয়েল লাইফে চিন্তা করলে হয়, এখানে সুবার যে গল্পটা এখানে ছিল কি, যে কেউ তার সাথে মেশে না বা খেলে না। কেন মেশে না বা খেলে না, কারণ সে তো বোবা বাক প্রতিবন্ধী। সো এই জন্য তার সাথে কেউ খেলে বা তার সাথে কেউ মিশে মজা পায় না, তাই না? এই জন্য তার থেকে কি করতো, সমাজের যারা ছিল তারা হয়তো দূরে থাকতো সব সময়, কেউ তার সাথে মিশতো না, তার সাথে খেলতো না। ওকে, এটা হচ্ছে সমাজের একটা দৃষ্টিভঙ্গি ছিল। এরপরে আসো যে সুবার জগৎটা কিরকম ছিল আসলে।
সুভার জগৎ, সুভার যেহেতু হচ্ছে সমাজের প্রতিবেশীর সাথে লোকজনের সাথে মিশতে পারতো না, খেলতে পারতো না, তাহলে সুভার জগৎটা কিরকম হওয়া উচিত ছিল? সুভার জগৎ ছিল হচ্ছে প্রকৃতির সাথে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল তার। তার মানে আমরা বলতে পারি প্রকৃতি এবং পোষা প্রাণী। সুভার পোষা গরু ছিল, তারপরে হচ্ছে যে প্রকৃতি, নদী, তাই না, তো গাছ, এইগুলোর সাথে সুভার একটা কি বলে নিবিড় একটা সম্পর্ক ছিল। সো এটা হচ্ছে সুভার মোটামুটি কি জগৎ, ঠিক আছে, সুভার পৃথিবী এটা। এরপরে আসো যে প্রাণীর সাথে সম্পর্ক। সুভার সম্পর্ক আমরা একটু আগেই বলছিলাম যে প্রাণীর সাথে খুবই ভালো ছিল, তাই না? এখানে কি বলছে যে তাদের সাথে সহজে অনুভূতি প্রকাশ করতে পারে। তো সুভা কি বলছে যে তাদের সাথে, এই গল্পের মধ্যে সুভা বুঝাইছে যে মানুষ না বা অন্য কোনো কিছু না, প্রাণী, প্রকৃতি, এইগুলোর সাথে সুভার যে একটা তোমার মনের যে কথা বা অনুভূতি, এটা কিন্তু সে বুঝাইতে পারতো। ওকে, এটা হচ্ছে তোমার প্রাণীর সাথে সুভার সম্পর্ক ছিল। আরেকটা ছিল প্রকৃতির সাথে। প্রকৃতির সাথে সম্পর্কটা এটা হচ্ছে সুভার আশ্রয় এবং মুক্তির স্থান। এই গল্পের মধ্যে আমরা দেখছি সুভার যেই তোমার প্রকৃতিতে সে সবচেয়ে বেশি কি থাকতো। ওকে, তোমার নদীর ধারে, তারপরে হচ্ছে যে একটা গাছের নিচে, সো এরকম জায়গাগুলোতে কিন্তু সুভা সবচেয়ে বেশি অবস্থান করত। তার মানে প্রকৃতির সাথে সুভা ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই জন্য বলা হয়েছে যে সুভার আশ্রয়, সুভার আশ্রয় এবং হচ্ছে মুক্তির স্থান, এটা হচ্ছে প্রকৃতি। ওকে, আচ্ছা, সবার ভালো লাগার জায়গা হচ্ছে প্রকৃতি। এরপরে হচ্ছে যে গল্পের মূল উপস্থাপনটা আসলে কি, এই গল্পের মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝাইতে চাইছেন সেটা কি, সেটা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন, মন, আবেগ, অনুভূতি, তিনটা জিনিস। মন, আবেগ, অনুভূতি, মনে রাখবা। এই গল্পের মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনটা জিনিসকে এখানে তোমার হাইলাইট করছেন বা প্রকাশ করছেন। একটা হচ্ছে কোন একটা বাক প্রতিবন্ধী বা কোন একটা সুবিধা বঞ্চিত কোন একটা শিশু, তার বা একটা মেয়ে, তার কি বলছে এখানে, মন, আবেগ এবং অনুভূতি। সে যদি বাক প্রতিবন্ধী হয় বা সে যদি তোমার সুবিধা বঞ্চিত হয়, তাহলে তার মনটা কেমন হবে, তারপরে হচ্ছে যে তার আবেগ, মনের আবেগটা কেমন হবে, তার অনুভূতিটা কেমন হবে। এই তিনটা জিনিস কিন্তু মূলত তোমার রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাতে মেনশন করছেন বা ফুটে তুলছেন। ওকে, আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের পাঠ পরিচিতি। এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে সুভা গল্পে যে ক্যারেক্টারগুলো আছে বা যে চরিত্রগুলো আছে, এই যে চরিত্রগুলা, এইগুলা কিরকম ছিল। কারণ হচ্ছে যে এই যে চরিত্র, এটা কিন্তু মোটামুটি আমাদের জানতে হবে। সুভা গল্পে যতগুলো এক চরিত্র আছে, সুভা আছে, সুভার বাবা আছে, সুভার মা আছে, প্রতাপ আছে, তারপর কিছু পশু পাখি আছে। সো এইগুলা কিন্তু প্রত্যেকটা হচ্ছে মোটামুটি এক একটা বৈশিষ্ট্যকে বহন করে। আমরা যখন সিকিউ করি বা হচ্ছে সৃজনশীল লিখি, গ এবং ঘ মানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, তখন কিন্তু মূলত আমাদের যে এই গল্পের মধ্যে যে রিলেশনগুলা, মানে যেই তোমার চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলার যেই বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে কিন্তু উদ্দীপক থেকে মিলাইতে হয়। যেমন তোমাকে উদ্দীপকে একটা ঘটনা বলে দেবে, বলবে যে ওই ঘটনার সাথে সুভা গল্পের কার সাথে মিল আছে, কার সাথে অমিল আছে। তার মানে কি, তার মানে হচ্ছে সুভা গল্পের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, ওই ক্যারেক্টারগুলোর যে তোমার বৈশিষ্ট্যগুলো আছে, ওই বৈশিষ্ট্যগুলো দিয়ে কিন্তু আমাকে প্রশ্ন হয় সৃজনশীল গ এবং ঘতে। এই জন্য তুমি যদি সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে চাও বা খুব দ্রুত ধরতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই গল্পের, এই গল্প না, নট অনলি, প্রত্যেকটা গল্পের যে ক্যারেক্টারগুলো আছে, ওই ক্যারেক্টারগুলোর বৈশিষ্ট্যগুলোকে তোমার মাথায় রাখতে হবে এবং একটু মুখস্থ করে ফেলতে হবে। ওকে, সো চলো আমরা ধারাবাহিকভাবে এই সুভা গল্পের প্রত্যেকটা মানে যেই চরিত্র আছে, প্রত্যেকটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারগুলোর আমরা বৈশিষ্ট্যগুলোকে কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং এইগুলা তোমরা একটু মাথার মধ্যে মুখস্থ রাখার চেষ্টা করবা। তাহলে সৃজনশীল প্রশ্ন যখন হবে, সেই প্রশ্নগুলো থেকে কিন্তু তুমি মিল এবং অমিলগুলাকে বের করে নিয়ে আসতে পারবা। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব সুভা। সুভা হচ্ছে তোমার এই গল্পের সবচাইতে কি, সবচাইতে প্রধান ক্যারেক্টার, সবচেয়ে প্রধান ক্যারেক্টার হচ্ছে সুভা। ঠিক আছে, প্রধান তোমাকে এটাকে বলে চরিত্র। এরপরে আসো, এখানে প্রথমটা কি, সুভার আসল নাম। আসল নাম হচ্ছে সুভাষিনী, একটু মনে রাখবা। আসল নাম হচ্ছে কি, সুভাষিনী। ডাক নাম কি, ডাক নাম হচ্ছে সুভা বা সু। সু বলে কে ডাকতো, প্রতাপ। প্রতাপ নামের যে ছেলেটা এই গল্পের মধ্যে ছিল, সেই প্রতাপ, তাকে কি বলতো, প্রতাপ কি বলতো, তাকে তাকে বলতো হচ্ছে তোমার সু, সংক্ষেপে সু বলে ডাকতো। ঠিক আছে, প্রতাপ। ব হবে না, ত হবে মনে হয় নাকি।
আমরা একটু প্রতাপে যাই। সুবার মা প্রতাপ, প হবে। আচ্ছা আচ্ছা, সব খেয়াল ফেলিছি। তাহলে এটা কি হবে? এটা হবে প্রতাপ, ঠিক আছে। সো প্রতাপ কি বলতো? প্রতাপ হচ্ছে মূলত সুবাকে সংক্ষেপে সু বলে ডাকতো, দৈত্য শয় রুসু সু। আচ্ছা, এরপরে আসো, সুবার যে শারীরিক বৈশিষ্ট্য সে ছিল বোবা, বাক প্রতিবন্ধী বা বোবা ছিল। ওকে, আচ্ছা, সমাজে সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি, সুবা যেহেতু বোবা বাক প্রতিবন্ধী, সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি, বা তার প্রতি না, তার প্রতি হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি, সমাজের প্রতি তার না, তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কীরকম ছিল? সেটা ছিল হচ্ছে নিজেকে অপ্রয়োজনীয় মনে করে সবার থেকে নিজেকে আড়াল করে রাখতো। তাইলে এইটা হচ্ছে সুবার দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি। হ্যাঁ, প্রথমে আমি বলছিলাম যে এই সমাজের দৃষ্টিভঙ্গি সুবার প্রতি, এটা না, সুবার দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি। সুবা সমাজকে কিভাবে চেনে? সুবা সমাজকে চেনে এইভাবে যে এই জায়গাতে যারা তোমার হচ্ছে সুবিধা বঞ্চিত বা হচ্ছে বিভিন্ন ধরনের তারা প্রতিবন্ধী, তাদের সমাজ গ্রহণ করে না, এই জন্য তারা কি করে? সমাজ থেকে দূরে থাকে। এটা হচ্ছে সুবার ওপিনিয়ন এবং সুবার দৃষ্টিভঙ্গি। এই জন্য এখানে বলা হয়েছে যে নিজেকে অপ্রয়োজনীয়, নিজেকে অপ্রয়োজনীয় মনে করে সবার থেকে নিজেকে আড়াল করে রাখে, ঠিক আছে। কারণ সমাজের লোকজন তারা কিন্তু এই মানে এমনভাবে ভাব দেখায় তোমার এরকম সুবিধা বঞ্চিত বা হচ্ছে বিভিন্ন ধরনের যে তোমার চাহিদা অসম্পূর্ণ যে ইয়াগুলো আছে, বাচ্চাগুলো আছে বা হচ্ছে তোমার ছেলে মেয়ে আছে, তাদের সাথে ঠিক শুভর সাথে কিন্তু ওই রকমই আচরণ করা হয়েছে। ওকে, এরপরে আসো যে মানসিক বৈশিষ্ট্য। সুভার মানসিক বৈশিষ্ট্য কেমন ছিল? তার মানসিক বৈশিষ্ট্য ছিল, এক নম্বরে সে অত্যন্ত সংবেদনশীল ছিল, দুই নম্বরে সে গভীর অনুভূতিশীল ছিল, সে অনেক বেশি চিন্তা করতো, অনেক বেশি অনুভূতি করত, তিন নম্বরে আত্মমুখী ও লাজুক ছিল। লাজুক মানে কি? একটু তোমার বলে না শরম করে, একটু শরম, তাই না? শরম মানে লাজুক, একটু বেশি লাজুক ছিল। এবং তোমার কি আত্মমুখী ছিল, তার নিজের প্রতি তার একটা টান ছিল আর কি, আত্মমুখী, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা হচ্ছে মূলত মানসিক বৈশিষ্ট্য। এরপরে আসো বিশেষ একটা ক্ষমতা ছিল সুভার। সুভার বিশেষ একটা ক্ষমতা ছিল, সেটা কি? সেটা হচ্ছে যে চোখের ভাষায় অনুভূতি প্রকাশ করতে পারা। চোখের ভাষায় অনুভূতি প্রকাশ করতে পারায় এটা হচ্ছে সুভার একটা স্পেসিফিক এবং স্পেশাল একটা পাওয়ার ছিল, একটা বিশেষ ক্ষমতা ছিল এটা। সে চোখের ভাষায় অনুভূতি প্রকাশ করতে পারত, ঠিক আছে। তাহলে এই মোটামুটি হচ্ছে এইখানে আমরা এই চারটা, এই দুইটা, এই যে ছয়টা আমরা বৈশিষ্ট্য সুভার দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু যদি তুমি একটু ভালোভাবে বোঝো তাইলে কিন্তু, বা একটু মাথায় রাখো, তাইলে কিন্তু এখান থেকে যে সৃজনশীলগুলো হবে, গ ঘ হবে, এই সৃজনশীলগুলো কিন্তু তুমি খুব ভালোভাবে মিল অমিলগুলোকে বের করতে পারবা, বা সম্পর্কগুলোকে খুব সুন্দর করে লিখে বের করে নিয়ে আসতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপর চলো আমরা পরের ক্যারেক্টারে চলে যাচ্ছি। এখানে বলছে কি বাণীকণ্ঠ, যে হচ্ছে সুবার বাবা। সুবার বাবার নাম কি? বাণীকণ্ঠ। সো এই বাণীকণ্ঠের যেই বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে একটা স্বভাব, বাণীকণ্ঠ তার মেয়েকে খুব বেশি ভালোবাসতো। সো সে ছিল কি স্নেহশীল এবং সহানুভূতিশীল, ঠিক আছে। সে তার মেয়ের প্রতি খুব বেশি সহানুভূতি দেখাইতো এবং তার মেয়েকে খুব বেশি স্নেহ করত, এটা ছিল তার স্বভাব, ঠিক আছে। এরপরে আসো তার সুভার প্রতি তার মনোভাব, সুভার প্রতি তার যেই দৃষ্টিভঙ্গি বা মনোভাব, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে যে অন্য মেয়েদের তুলনায় বেশি ভালোবাসতেন। নর্মালি সুভাষ যেহেতু একটু বাক প্রতিবন্ধী, এই জন্য সুভার বাবা স্পেশালি অন্যান্য মেয়ের তুলনায় সুভাকে কিন্তু একটু এক্সট্রা কেয়ার করতেন, একটু বেশি ভালোবাসতেন। এই জন্য বলা হয়েছে যে বাণীকণ্ঠের যেই তোমার স্বভাব, এটা ছিল কি? এটা ছিল তোমার হচ্ছে সহানুভূতিশীল এবং স্নেহশীল। ওকে, আচ্ছা, এরপরে এরপরে বলছে কি? বলছে গুরুত্বপূর্ণ দিক। বাণীকণ্ঠের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা হচ্ছে যে কন্যার বেদনা উপলব্ধি করতে পারা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মেয়ের বেদনা, মেয়ের কষ্ট, মেয়ের আর্তনাদ, এইটা কি করতে পারতো? বাণীকণ্ঠ কিন্তু উপলব্ধি করতে পারতো, বা হচ্ছে সে বুঝতে পারতো, সে হচ্ছে বুঝতে পারতো যে মেয়েটার কষ্ট হচ্ছে, কষ্টটা কি, এটা কিন্তু বাণীকণ্ঠ বুঝতে পারতো, ঠিক আছে। সো এই যে গল্পটা, এই গল্পের মধ্যে কিন্তু বাণীকণ্ঠ হচ্ছে মেয়ের প্রতি খুব বেশি সহানুভূতিশীল, মেয়ের প্রতি খুব বেশি হচ্ছে তোমার স্নেহশীল, এবং মেয়েকে খুব বেশি ভালোবাসতো, এবং মেয়ের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু সে খুব ভালোভাবে ফিল করতো, অনুভব করতো বা বুঝতে পারতো, ঠিক আছে। আচ্ছা,
এরপরে চলো আমরা বাণীকণ্ঠের পরে আরেকটা ক্যারেক্টার দেখব, সেটা হচ্ছে সুবার মা। সুবার মা মূলত কিরকম ক্যারেক্টার ছিল সেটা আমরা একটু দেখি, চলো। সো প্রথমে হচ্ছে যে স্বভাব। সুবার একটু পার্থক্য করার চেষ্টা করবা, তোমরা একটু পার্থক্য করার চেষ্টা করবা। সুবার বাবা তার যেই স্বভাব এটা ছিল হচ্ছে সহানুভূতিশীল এবং স্নেহশীল। আর এইখানে সুবার মার স্বভাব কি ছিল? কঠোর, পুরোটা বিপরীত, একদম 180 ডিগ্রি ঘুরে গেছে, 180 ডিগ্রি বৈশিষ্ট্য ঘুরে গেছে। সুবার বাবা যেরকম ছিল তার মা ছিল পুরোটা উল্টা, ঠিক আছে? কঠোর ছিল এবং বিরক্ত ছিল। কার প্রতি বিরক্ত ছিল? সে সুভার প্রতি বিরক্ত ছিল। কেন? কারণ সুভা হচ্ছে বোবা, এই জন্য তার প্রতি খুব বেশি বিরক্ত ছিল সে। আচ্ছা, এরপরে প্রতীকী অর্থ। প্রতীকী অর্থ মানে হচ্ছে যে তার আসলে এই যে তোমার এই যে এখানে যে সুভার মার যে ক্যারেক্টারটা, এটা কি ফিল মানে কি মিন করছে, এটা আমাদেরকে মানে কবি কি বুঝাইতে চাইছে, এটা কি বলছে? প্রতীকী অর্থ। প্রতীকী অর্থ হচ্ছে যে সমাজে সংকীর্ণ মানসিকতার প্রতিফলন। সমাজে সংকীর্ণ মানসিকতা মানে খুব নিম্ন, খুব ছোট মানসিকতার একটা প্রতিফলন কিন্তু মূলত কবি সুবার মাকে দিয়ে এখানে বুঝাইতে চাইছেন, ঠিক আছে? মানে আমাদের সমাজে থাকে না, খুবই হচ্ছে কি বলে এটাকে, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে দেখবা, তারা হচ্ছে খুব সংকীর্ণ মানসিকতার, খুব ছোট মানসিকতার, মানুষের সাথে মিশতে পারে না, মানুষের ভালো চায় না, তারপরে হচ্ছে যে সবসময় নিজের ভালো চায়। সো এরকম লোক আর কি, ঠিক আছে? সো এইরকম একটা ক্যারেক্টার কিন্তু কবি সুবার মাকে দিয়ে এই গল্পের মধ্যে আমাদেরকে বুঝাতে চাইছে। এরপরে আসো সুবার মায়ের যেই তোমার মনোভাব, কার প্রতি এটা, এটা সুভার প্রতি কিরকম ছিল? সুভার মায়ের মনোভাব ছিল হচ্ছে তাকে নিজের ত্রুটি মনে করে। কাকে? তাকে বলছে না, তাকে মানে এখানে সুভাকে। সুভা, সুভাকে কি করে? নিজের ত্রুটি মনে করে। ত্রুটি মানে কি? ত্রুটি মানে হচ্ছে ভুল, নিজের ভুল মনে করে। মানে এরকম চিন্তা করে যে সুভাকে জন্ম দিয়ে আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? মাঝে মাঝে বলে না যে তোমাকে জন্ম দিয়ে আমার ভুল হয়ে গেছে। সো এরকম আর কি। সো সুভার মা সুভাকে এরকম কিছু চিন্তা করতো যে এই মেয়েটাকে জন্ম দিয়ে আমার ভুল হয়ে গেছে, এই জন্য এখানে বলা হয়েছে যে সুভাকে নিজের ত্রুটি মনে করেন। এবং আরেকটা বলছে লজ্জার কারণ হিসেবে দেখেন। লজ্জার কারণ এটার একটা ইম্পর্টেন্ট জিনিস। লজ্জার কারণ কেন? লজ্জার কারণ কারণ সমাজের মধ্যে এই সকল মেয়েদেরকে গ্রহণ করা হয় না ভালোভাবে, ভালো চোখে দেখা হয় না, একটু কটু চোখে দেখা হয় এই জন্য, এবং সুবিধা বঞ্চিত, এবং এই জন্য মূলত সে হচ্ছে একটা লজ্জা পাইতেন এবং লজ্জার কারণ মনে করতেন যে সুভা আমাদের মানে আমার লজ্জার কারণ, ঠিক আছে? লজ্জাবোধ করে আর কি এই মেয়েকে নিজের মা পরিচয় দিয়ে, এরকম একটা ব্যাপার। এরপরে আসো যে প্রতীকী অর্থ। যেমন আমরা সুবার বাবার একটা প্রতীকী অর্থ পাইছিলাম, এটারও প্রতীকী অর্থ আছে। ও আচ্ছা আচ্ছা, আমরা তো প্রতীকী অর্থ এখানে আলোচনা করেই দিছি, তাই না? আমরা লাগবে না। তাহলে খেয়াল করে একটু সুবার মা সুবার বাবা দুজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বাবা খুবই স্নেহশীল, খুবই সহানুভূতিশীল, মেয়েকে খুব বেশি ভালোবাসতো। অপরদিকে তার মা সুবার মা সে হচ্ছে খুব কঠোর ছিল, মেয়ের প্রতি খুবই বিরক্ত ছিল, এবং সে কিন্তু কি বলতো? সে বলতো হচ্ছে যে এই মেয়েকে জন্ম দিয়ে আমার ভুল হয়ে গেছে, এবং সে কিন্তু লজ্জিত বোধ করতো তার মেয়ের পরিচয় দিতে গিয়ে। ওকে, আচ্ছা। সো এই হলো মোটামুটি দুইজনের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য। এরপরে আসো আমরা যাবো হচ্ছে প্রতাপের যে বৈশিষ্ট্য সেটা কি কি আছে এখানে। প্রথমত হচ্ছে প্রতাপ, সে হচ্ছে কি, তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে গোসাইয়ের ছেলে। প্রতাপের পরিচয় হচ্ছে প্রথমত সে হচ্ছে গোসাইয়ের ছেলে, ঠিক আছে? একটু মাথায় রাখবা। এরপরে আসো এর স্বভাব। স্বভাব হচ্ছে তোমার এটা অকর্মণ্য, মানে কি করে না? অকর্মণ্য মানে হচ্ছে কোনো কাজে লাগে না, কাজ কাম করে না, কাজ কাম করে না, অকর্মণ্য, কাজ কাম করে না, বেকার, অকর্মণ্য। কিন্তু কাজ কাম না করুক সমস্যা নাই, কিন্তু ছেলেটা খুব সহজ সরল, খুব ভালো, সহজ সরল, অত বেশি অ্যাগ্রেসিভ না, তাই না? উগ্র না, সহজ সরল, কিন্তু কাজ কাম করে না আর কি, এই আর কি, অকর্মণ্য। এরপরে বলছে শখ। শখ কি? প্রতাপের শখ হচ্ছে মাছ ধরা, সে মাছ ধরতে খুব বেশি পছন্দ করে। সে কি করে? মাছ ধরতে সে খুব বেশি পছন্দ করে। এরপরে আসো সুভার সাথে সম্পর্ক। প্রতাপের সম্পর্ক কি সুভার সাথে? প্রথমত হচ্ছে একমাত্র মানব বন্ধু। মানব বন্ধু কেন বলা হয়েছে? কারণ সুভার বন্ধু কেউ নাই। এক গরু ছাগল, এক প্রকৃতি, নদী, গাছপালা, এইগুলো ছাড়া মানুষ নামে সুভার কোনো বন্ধু নাই, ঠিক আছে? সবাই সুভার বাবা ছাড়া সবাই সুভাকে কি করে? বঞ্চনা করে, তাকে অ্যাভয়েড করে। কেউ তার সুভার সাথে খেলতে চায় না, কেউ তার সাথে মিশতে চায় না, ঠিক আছে? তার মানে একজন মানব বন্ধু আছে, সে হচ্ছে প্রতাপ।
সুবার একজন মানব বন্ধু। ওকে, আচ্ছা, আর কি, তাকে সু বলে ডাকে। আমি একটু আগে বলছিলাম যে সংক্ষেপে প্রতাপ সুবাকে কি বলে ডাকে, সু বলে ডাকে, ডাক নাম। আচ্ছা, এরপরে আসো গুরুত্বপূর্ণ দিক, প্রতাপের গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে সুভার অনুভূতি পুরোপুরি বুঝতে পারে না। সুভার যেই অনুভূতিটা, সুভার ভিতরের যে অনুভূতি, এটা একমাত্র বুঝতে পারে সুভার বাবা। একটু আগে আমরা দেখছিলাম যে সুভার অনুভূতি সম্পূর্ণ বুঝতে পারে সুভার বাবা, ঠিক আছে, আর কেউ সুভার অনুভূতি বুঝতে পারে না। প্রতাপও সেম, সে হচ্ছে মোটামুটি সুভার সাথে মেশে একটু মানব বন্ধু, একসাথে খেলে, কিন্তু তারপরেও সুভার যে অনুভূতি এটা কিন্তু সে বুঝতে পারে না। বুঝতে পারছো? এই হলো মোটামুটি প্রতাপের ব্যাপারে বৈশিষ্ট্য। সো এই সকল বৈশিষ্ট্যগুলো আমি কেন পড়াচ্ছি, কারণ হচ্ছে এই সকল বৈশিষ্ট্যগুলো তোমরা যদি একটু মাথার মধ্যে ভালো মতো ক্যাচ করে ফেলো, একটু মনে রাখো, তোমরা গল্প অনেক পড়ছো আমি জানি, কোনো সমস্যা নেই, তোমাদের সবার মনে আছে কার কি বৈশিষ্ট্য সবকিছু, কিন্তু আমি একটু কি করছি, একটু ছোট্ট করে নিয়ে আসছি জিনিসটাকে, অনেক বড় একটা গল্পকে কি করছি একটু ছোট্ট করে একটু বৈশিষ্ট্যগুলোকে একসাথে করে নিয়ে আসছি, যাতে করে তোমাদের মনে রাখতে সহজ হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নে যাই আমরা। এরপরের প্রশ্ন হচ্ছে পরবর্তী ক্যারেক্টার সর্বশ্রী ও পাঙ্গুলি, এরা কি আসলে কি? এরা কিন্তু মানব না, এরা হচ্ছে একটা গাভী, পশু, গরু, ঠিক আছে। তো এদের বৈশিষ্ট্যগুলো কি, দেখো অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু এদের আছে। আচ্ছা, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা খুব বেশি, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা খুব বেশি। সো এটার বৈশিষ্ট্যটা কি? প্রথমে তো পরিচয়, যেহেতু বলে দিয়েছে এরা গাভী, তার মানে কি, তার মানে সুবার পোষা গরু এগুলা। সর্বশ্রী ও পাঙ্গুলি কি দুইজন না, তো জন্তু আসলে মানুষের জন্য ব্যবহার করা হয়, তো পশু পাখি তো টাই ইউজ করে দুইটি, সো দুইটি হচ্ছে প্রাণী, পশু প্রাণী, এবং এটা হচ্ছে সুবার পোষা, সুবাকে চেনে, সুবার পোষা, সুবার কথা কিসের বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা, স্বভাব কেমন? সুবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সুবার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, এটা ঘনিষ্ঠ বন্ধু সুবার। এরপরে কি বৈশিষ্ট্য, এটা মনে রাখবা, এই পয়েন্টগুলো মনে রাখবা, সুবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। বৈশিষ্ট্য কি, সুবার অনুভূতি সহজে বুঝতে পারে। মানব বন্ধু প্রতাপ সে বুঝতে পারে নাই, কিন্তু দুইটা গাবি তারা কিন্তু সুবার কি যে অনুভূতি এটা কিন্তু তারা বুঝতে পারছে, ঠিক আছে। এই পার্টটা আমাদের লাগবে না, এই পার্টটা তো বাদ, এই পার্টটা বাদ, এটা রিপিটেড আসছে আর কি, ঠিক আছে। এই তিনটা মনে রাখলেই হবে আর কি, তিনটা মনে রাখলেই হবে। ও এখানে একটা আছে যে প্রতীকী অর্থ, এখানে যে তোমার গরু ছাগলগুলো যে প্রতীকী অর্থ আছে, সেটা হচ্ছে যে তাদের যে ভালোবাসা সুবার প্রতি, এটা কি ছিল? নিঃস্বার্থ, ঠিক আছে, নিঃস্বার্থ। এই যে পোষা দুইটা প্রাণী এই সুবাকে যে ভালোবাসতো, এটা নিঃস্বার্থ একটা ভালোবাসা ছিল, কোনো স্বার্থ নেই, স্বার্থ ছাড়া ভালোবাসা, ঠিক আছে। সো এখানে এই ক্যারেক্টারের এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবা, যে এর পোষা গরু ছিল এবং সুবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, এবং তারা কি, তারা হচ্ছে সুবার অনুভূতিকে বুঝতে পারতো, ঠিক আছে। নাকি এটা প্রতাপের জন্য আসছিল। যাই হোক, এরপরে যাই, চলো এরপরে মোটামুটি আমাদের ক্যারেক্টারগুলো শেষ। এরপরে আমরা হচ্ছে এই সুবা গল্প থেকে আমাদের যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো হইতে পারে, এরকম কিছু জ্ঞানমূলক আমরা দেখব। সো এই জ্ঞানমূলকগুলো তোমরা মাস্ট বি মুখস্থ করবা। প্রথম জ্ঞানমূলকটা হচ্ছে যে প্রতাপ সুবার মর্যাদা বুঝতো কেন, প্রতাপ সুবার যে মর্যাদা বা এটা বুঝতো কেন, সুবার সম্মানটা প্রতাপ বুঝতো কেন, বুঝতো এটা কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ কি করতো, সুবার মর্যাদা বুঝতো। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বলে দিবা। এরপরের প্রশ্ন হচ্ছে সুবা কার কাছে মুক্তির আনন্দ পায়, সুবা কার কাছে মুক্তির আনন্দ পায়, আমরা দেখছিলাম প্রকৃতির কাছে কি হয়, সুবা হচ্ছে মুক্তির আনন্দ পায়। এরপরের প্রশ্ন, সুবা গল্পের কাকে অকর্মণ্য বলা হয়, আমরা কিন্তু ক্যারেক্টার থেকে দেখছিলাম যে অকর্মণ্য বলা হচ্ছে প্রতাপকে। দেখো এই যে প্রশ্নগুলো কিন্তু কমন পাচ্ছ তোমরা, আমরা যে ক্যারেক্টারগুলো পড়লাম, এই যে ক্যারেক্টারগুলো পড়লাম বা এই যে চরিত্রের বৈশিষ্ট্যগুলো পড়লাম, এইগুলা থেকে কিন্তু দেখো এখান থেকে আমাদের কগুলা কমন পাওয়া যাচ্ছে। সো নট অনলি ক, তোমরা কিন্তু খ কমন পাবা, আবার তোমরা কিন্তু একদম যে সৃজনশীল থেকে গ ঘ আসে, প্রয়োগ, উচ্চতার দক্ষতা, সেগুলো কিন্তু কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো প্রতাপের প্রধান শখ কি ছিল, আমরা এটাও পড়ছিলাম যে মাছ ধরা ছিল কি প্রতাপের প্রধান শখ। এরপরে আসো ভার বাবার নাম কি, সুভার হবে এখানে, ভার না সুভার, এখানে একটু ভুল আসছে, হ্যাঁ এখানে হবে সুভার। সুভার বাবার নাম কি, বাবার নাম হচ্ছে আমরা জানি বাণীকণ্ঠ, এটাও কিন্তু আমরা আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেখান থেকে পড়ে ফেলছিলাম। এরপরে আসো জ্ঞানমূলক প্রশ্ন আরো কিছু আছে। সুভার ভাষা বিশিষ্ট জীব সঙ্গী কে,
ভাষা বিশিষ্ট জীব সঙ্গীকে, জীব সঙ্গী এটাও কিন্তু আমরা পড়ছিলাম, মানব বন্ধু বলছিলাম, মানব বন্ধু বা জীব সঙ্গী, এটা কি, এটা হচ্ছে প্রতাপ। ঠিক আছে, এরপরে আসো, সুভা জলকুমারী হলে কি করত? সুভা যদি জলকুমারী হইতো তাহলে কি করত? সো এখানে কি অ্যান্সার? অ্যান্সার হচ্ছে সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথায় মণিঘাটে রেখে যেত। ঠিক আছে, সাপের মাথায় মণিঘাটে রেখে যেত। আচ্ছা, এরপরে আসো পরের প্রশ্ন, গোসাইদের ছোট ছেলেটির নাম কি? আমরা একটু আগে দেখছিলাম যে প্রতাপ। ঠিক আছে, এরপরে হচ্ছে সুভার প্রকৃত নাম কি? সুভার প্রকৃত নাম হচ্ছে সুভাষিনী, শর্টকাট নাম কি ছিল? সু। শর্টকাট নাম হচ্ছে বা ডাক নাম হচ্ছে সু, যেটা প্রতাপ ডাকতো। ঠিক আছে, এরপরে হচ্ছে বাখারি অর্থ কি? বাখারি অর্থ হচ্ছে কাঁধে দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফাড়ি। আমরা ছোটকালে গ্রামে দেখছি যে তোমার দুই কাঁধে এরকম করে, তোমার একটা কাঁধে তোমার দুই দিকে দুইটা বড় বড় একটা ইয়ে থাকতো, মানে হচ্ছে যে ধরো বড় বড় দুইটা বাঁশ দিয়ে তৈরি তোমার ডালা থাকতো। ঠিক আছে, সো এই ডালা থাকতো এবং এটা হচ্ছে তোমার একটা বাঁশ দিয়ে তৈরি বাঁকানো তোমার একটা কি বলে, মানে বাঁকানো একটা জিনিস ছিল আর কি। সো এই জিনিসটা হচ্ছে এরকম কাঁধে নিয়ে মানে কি করতো, লোকজন যাইতো। সো এর মধ্যে অনেক কিছু বিক্রি করতো, এর মধ্যে তারা অনেক কিছু বিক্রি করতো, বুঝছো? এটা গ্রামে এখন পাওয়া যায় না, আগে পাওয়া যাইতো, এখনো কিছু গ্রামে পাওয়া যায়, কিছু কিছু গ্রামে এখনো দেখা যায় এই জিনিসগুলা। সো এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে তোমার বাখারি, বাখারি সেটার নাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা জ্ঞানমূলক আরো কিছু দেখি, সেটা হচ্ছে যে বাবা মার কোন আয়োজন দেখে সুভার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল? বাবা মার কোন কোন আয়োজন দেখে? বাবা মার বিদেশ যাত্রার আয়োজন দেখে সুভার হৃদয় কি হয়েছিল? অশ্রু বাষ্পে ভরে উঠেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে সুভা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন? সুভা হচ্ছে নির্জন দ্বিপ্রহরের মতো। নির্জন দ্বিপ্রহর, নির্জন দ্বিপ্রহর কেমন হয়? মনে হয় যে কোনো শব্দ নাই, কোনো লোকজন নাই, একদম নিরিবিলি, একদম চুপচাপ। সো ওই রকম একটা ইনভায়রনমেন্টের মতো বা ওই রকম পরিবেশের মতো সুভাও কি ছিল? সুভাও ছিল হচ্ছে তোমার সঙ্গীহীন এবং তোমার শব্দহীন, সে শব্দও করতে পারতো না, তার কোনো সঙ্গীও কিন্তু ওই রকম ছিল না। আচ্ছা, এরপরের প্রশ্ন, সুভার গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর, চণ্ডীপুর গ্রামের নাম। অনিমেষ শব্দের অর্থ কি? অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলক বা পলকহীন, মানে বলে না যে পলক পড়তেছে না, একদম এক ধ্যানে থেকে তাকায় আছে, কোনো দিকে চোখ যাচ্ছে না, একবার পলকও পড়তেছে না। সো এই জিনিসকে আমরা বলি হচ্ছে তোমার অনিমেষ, যার অর্থ হচ্ছে অপলক বা পলকহীন, পলক পড়তেছে না। এরপর লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সুভার পিতার নাম কি? এটা তো রিপিট হয়েছে আর কি, বাণীকণ্ঠ, এটা আমরা একটু আগেও দেখছিলাম। ঠিক আছে, একটু আগে দেখছিলাম। এখন আসো এরপরের প্রশ্ন বলছে সুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত? সুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত? প্রশ্নগুলো কি রিপিট হচ্ছে? সো এটা অ্যান্সারটা আমি বলে দিই। সুভা হচ্ছে দিনে মূলত 3 বার, বাকিগুলা তোমরা সবই আমি বলে দিছি। সুভা দৈনিক 3 বার কই যাইতো? গোয়াল ঘরে যাইতো। গোয়াল ঘরে কে ছিল? গোয়াল ঘরে তার যে দুইটা এই তোমার সঙ্গী গাবি, সেই দুইটা কিন্তু ছিল। ঠিক আছে, এরপরের প্রশ্ন কি? অনুধাবন। অনুধাবন প্রশ্ন এই কয়টাই তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা। একটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে বাণীকণ্ঠের পরিবারকে এক ঘরে করবে এমন জনরব কেন শোনা যাচ্ছে? বাণীকণ্ঠের অর্থাৎ সুভার বাবা, তার বাবার পরিবার মানে সুবাদের পরিবার, এটাকে এক ঘরে করা হবে, মানে হচ্ছে যে কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, কেউ তাদের সাথে কথা বলবে না, কেউ তাদেরকে সাহায্য করবে না। সো এটাকে বলে এক ঘরে করা। সো এক ঘরে করার কারণটা আসলে কি ছিল, এটা হচ্ছে আমাদের ক্ষতে আসতে পারে। এরপরে প্রতাপের প্রতি তার বাবা মায়ের নিরাশ হওয়ার কারণ কি ছিল? এটা আমরা জানি যে প্রতাপ হচ্ছে মোটামুটি অকর্মক ছিল, কোনো কাজকাম করতো না। সো এই জন্য তার বাবা হচ্ছে তার প্রতি কি ছিল? নিরাশ বা হতাশ ছিল আর কি। এরপরের প্রশ্ন হচ্ছে মাতা সুভাকে গর্বের কলঙ্ক জ্ঞান করে কেন? জ্ঞান মানে হচ্ছে মনে করা, জ্ঞান করা মানে কি? জ্ঞান করা মানে হচ্ছে মনে করা, মনে করতো কেন? মাতা মানে হচ্ছে সুভার মা সুভাকে কি করতো? গর্বের কলঙ্ক, গর্বের কলঙ্ক মানে হচ্ছে গর্বে যে সন্তানটা নিচ্ছে ওই সন্তানটা ভালো হয় নাই, মানে হচ্ছে বাক প্রতিবন্ধী হয়েছে, এই জন্য হচ্ছে সে গর্বের কলঙ্ক বলতেছে তাকে। এবং জ্ঞান করা মানে হচ্ছে মনে করা, মনে করতো কেন? ঠিক আছে, জ্ঞান করা মানে কি? মনে করা। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে সে ভাষা বিশিষ্ট জীব,
সে ভাষা বিশিষ্ট জীব কার সম্পর্কে এবং কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখতে পারো। পাশাপাশি এই যে এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে মা সুভাষিনীকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কেন? এই প্রশ্ন এবং এই প্রশ্ন মোটামুটি একই, যে সুভাকে গর্বের কলঙ্ক জ্ঞান করতো কেন এবং মা সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতো কেন, ঠিক আছে। এবং লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সুভাকে সুভাদিনে কয়বার গোয়াল ঘরে যেত এবং কেন কেন যেত? এটা আসতে পারে প্রশ্নে। গোয়াল ঘরে যেত কয়বার? 3 বার, কিন্তু কেন যাইতো? ঠিক আছে। সো এই যে এইখানে আমাদের 1 2 3 4 5 6 6টা অনুধাবন আছে। মোটামুটি এই 6টা অনুধাবনের মধ্যে আশা করি কমন পাবা। তারপরেও তোমরা আরো অনেকগুলো অনুধাবন পড়বা, কিন্তু এই 6টা মাস্ট বি পড়বা। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে 6টা ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখন এমসিকিউ দেখব। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো একটু দেখব। প্রথম এমসিকিউটা হচ্ছে, এখানে দেখো আমি এখানে ধরো তোমাদেরকে 15টার মতো এমসিকিউ দেখাবো। এখন এইটাই কিন্তু যথেষ্ট না, আরও এমসিকিউ আছে, সেগুলো তোমরা করবা। কিন্তু এখানে আমি ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো এরকম কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছে, যে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছে। সুভা কোন কথা বুঝিয়াছিল? শিশুকাল থেকে সুভা কোন কথা বুঝিয়াছিল? একটা ক্লু হচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভার, এটা না। সে বিধাতার অভিশাপ স্বরূপ, সে মায়ের গর্বের কলঙ্ক, মুখ প্রকৃতিও তার মতো একাকিনী। সো এটা হচ্ছে খনামাটার রাইট অ্যান্সার হবে। সুভা ছোটকাল থেকেই সে একটা জিনিস বুঝতে পারছে, যে সে হচ্ছে বিধাতার অভিশাপ স্বরূপ, ঠিক আছে। এবং এইটা তার মাও তাকে বলতো। এবং অনেকে কিন্তু এটাও দাগাবে সে মায়ের গর্বের কলঙ্ক, এটাও কিন্তু খুব কাছাকাছি অ্যান্সার, কিন্তু অ্যান্সার হবে হচ্ছে সে মনে করতো সে বিধাতার অভিশাপ স্বরূপ, এই জন্য সে বোবা হয়েছে, ভালো হয় নাই, ঠিক আছে, সুস্থ হয় নাই। এরপরে প্রশ্ন হচ্ছে সুভা গল্পে সুভার জীবন চিত্রের সঙ্গে প্রকৃতি সাদৃশ্য কিরূপ? সুভার জীবন চক্রের সঙ্গে প্রকৃতি সাদৃশ্য কিরূপ হবে? ভাষায় হবে, ভাষায়, বেদনায়, সৌন্দর্যে, রূপগুণে, ভাষায়। ভাষাই হচ্ছে তাদের সাথে কি একটা সাদৃশ্য আসে, ঠিক আছে। প্রকৃতিরও ভাষা নাই, সুভারও ভাষা নাই। প্রকৃতিও বোবা, সুভাও বোবা, এই জন্য সাদৃশ্য এটা। এরপরে বলছে উক্ত সাদৃশ্যের কারণ কি? এই যে সাদৃশ্যের কারণ কি, কারণ হচ্ছে পশুপ্রীতি, জীব প্রেম, বিবেকবোধ নাই, বিবেকবোধ হবে না। তাই রাইট অ্যান্সার কত হবে? 1 আর 2। পশুপ্রীতি মানে পশু পাখির সাথে সবার একটা সম্পর্ক ছিল, এবং জীব প্রেম এই যে গাছপালা, নদী, প্রকৃতি, এর সাথে সবার একটা ভালো সম্পর্ক ছিল, এই জন্য রাইট অ্যান্সার হবে 1 আর 2, ঠিক আছে। এরপরে প্রশ্ন বলছে যে সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতেন? সুভা তার বাবা মানে তোমার হচ্ছে বাণীকণ্ঠ, তার পায়ের কাছে বসে মুখের দিকে তাকিয়ে কাঁদতেন। এরপরে হচ্ছে সুভাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করতো কোনটি? সুভাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো কোনটি? দুইটি গাবি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলো। বলছে সুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল? এটা হচ্ছে 1টি করে পান বরাদ্দ ছিল। এরপরে প্রশ্ন হচ্ছে যে সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পেত? সুভা মুক্তির আনন্দ খুঁজে পেত হচ্ছে বিপুল নির্বাক প্রকৃতিতে। প্রকৃতির মধ্যেই সুভার কি ছিল? আনন্দ ছিল, সে সেখানে আনন্দকে খুঁজত। এরপরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে যে তুমি আমাকে যাইতে দিও না মা। সুভার এ কথায় কি প্রকাশ পেয়েছে? তুমি আমাকে যাইতে দিও না মা। সুভার এ কথায় প্রকাশ পেয়েছে আকুতি, সে হচ্ছে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, আকুতি হবে এটা, আকুতি প্রকাশ পেয়েছে, ঠিক আছে। প্রার্থনাও করে নাই, চঞ্চলতাও না, অস্থিরতাও না, আকুতি, সে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে যে আমাকে কি করো না, তুমি আমাকে যাইতে দিও না মা, ঠিক আছে। এরপরে বলছে কে সুভার গা চাটতো? সুভার গা চাটতো হচ্ছে কে? এটা হচ্ছে তোমার পাঙ্গুলি। পাঙ্গুলি হচ্ছে গাবি, সেই গাবিটা সুভার কি চাটতো? পা চাটতো। ছোট মেয়েটির নাম সুহাসিনী রাখে কে? সুহাসিনী রাখছে বাণীকণ্ঠ। ছোট মেয়ের নাম কি সুহাসিনী রাখছে কে? তার বাবা বাণীকণ্ঠ। এরপরের প্রশ্ন 11 নম্বর, সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে এবং প্রশ্ন করিতেছে এবং বুঝিতেছে এবং বুঝিতে পারিতেছে না। সে আপনাকে আপনি দেখিতেছে, এর মানে কি? এর মানে হচ্ছে সে নিজেকেই দেখতেছে, ঠিক আছে, এবং ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং
বুঝিতে পারিতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে নব্য জীবনে পদার্পণ, নতুন যৌবনে পদার্পণ করছে। এই জন্য সে নিজেকে নিজেই দেখতেছে, তারপরে হচ্ছে ভাবিতেছে যে এই পদার্পণটা মানে পরিবর্তনটা কিভাবে হইলো, এরপরে করিতেছে এবং বুঝিতেছে না কি করতেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমরা যাবো 12 নম্বর প্রশ্ন। এখানে বলছে, কিরে এসু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। প্রতাপের এই কথায় সুভার দুঃখ পাওয়ার কারণ কি? প্রতাপ বলতেছে সুভাকে, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস। সো প্রতাপের এই যে কথাটা, এই কথাতে মূলত সুভা দুঃখ পাইছে। ঠিক আছে? এবং দুঃখ পাওয়ার কারণটা কি ছিল? কারণ হচ্ছে তার হচ্ছে বিদ্রূপ হয়েছে। বিদ্রূপটা আসলে কি? বিদ্রূপ মানে ঠাট্টা। বিদ্রূপের একটা অর্থ আছে, যার নাম হচ্ছে ঠাট্টা করা। ঠাট্টা করে না? সুভা চিন্তা করতেছে যে আমি তো হচ্ছে বোবা, তাই না? কেউ আমাকে পছন্দ করে না, আমার সাথে কেউ খেলে না, কেউ মেশে না, সো আমাকে কে বিয়ে করবে? সো এই কথার দ্বারা সুভা বুঝাইছে যে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো, যে আমাকে বিয়ে করবে, বিয়ে ঠিক হয়েছে আমার। বুঝতে পারছো? সো এই জন্য এটা ঠাট্টা হবে, মানে হচ্ছে বিদ্রূপ হবে আর কি। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে কি, সুভা কখন নদীতটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে? সো এটা রাইট অ্যান্সারটা হবে হচ্ছে শুল্কা দ্বাদশীর রাতে। শুল্কা দ্বাদশীর রাতে সুভা নদী তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে। ওকে, এরপরে চলো আমরা যাবো 14 নম্বর প্রশ্ন। মোটামুটি আমাদের ক্লাস শেষ। আমরা আরেকটা প্রশ্ন হয়তো বা দেখবো আর কি এই অধ্যায় থেকে, মানে এই গল্প থেকে। বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত? বাণীকণ্ঠ দুই বেলাই সে ভাত মাছ খাইতো আর কি। ঠিক আছে? তার ভাত মাছ খুব প্রিয় ছিল। লাস্ট এমসিকিউ আমাদের এটা হচ্ছে, সুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পাইছেন? একটু আগে আমরা দেখছি, প্রথম পাইছেন প্রতাপের কাছে। প্রতাপ এসে বলছিল না, কিরে সু, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস। তার মানে কি, প্রতাপ প্রথম সুভাকে বিয়ে সংবাদ দিয়েছেন। সো এই হলো মোটামুটি আমাদের 15টা এমসিকিউ, এবং আমি চেষ্টা করছি এই ক্লাসে তোমাদের সুভা গল্পের ওভারঅল যা কিছু আছে, যত ক্যারেক্টার আছে, যত চরিত্র আছে, এবং যত প্রশ্ন এখান থেকে আসতে পারে, এভরিথিং ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। যদি তুমি ক্লাসটা ফুলফিল করে থাকো, তাহলে অবশ্যই এখান থেকে যেই প্রশ্নটা হবে 100% তুমি এই প্রশ্ন পারবা। সো ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আশা করি পরবর্তী ক্লাসেও থাকবে। পরবর্তী ক্লাসে আমরা মূলত সুবার পরে যে গল্পটা আছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবে, এবং ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা সিলেবাসের যতগুলা পদ্য গদ্য আছে, প্রত্যেকটা পদ্য গদ্য এরকম বিশ্লেষণমূলক ক্লাস কিন্তু আমি তোমাদেরকে উপহার দেবো। সো আশা করি তোমরা আজকের ক্লাস যেভাবে কন্টিনিউ করছো, সো পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করবে। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।